আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের এই যে জাবেদা সংক্রান্ত ভ্যাট সংক্রান্ত লেনদেনের জাবেদা কিভাবে করা যায় এবং এই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় ভ্যাট সংক্রান্ত লেনদেন, সেটি আজকে আমি দেখাবো। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমি এই প্রশ্নটা উপস্থাপন করলাম, দারুণ একটি প্রশ্ন, একটু বড় করে আমি দেখিয়েছি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে। এই তথ্যের আলোকে ক নাম্বার বলেছে ক্রয় ভ্যাট এর পরিমাণ নির্ণয় করো। এই যে ক্রয় আছে, বাকিতে পণ্য বিক্রয় আছে, তার মধ্যে ভ্যাট আছে, তাই না? আবার এই বাকিতে পণ্য ক্রয় আছে, এর মধ্যেও ভ্যাট আছে। আবার পণ্য ক্রয় ফেরত আছে, বিক্রয় ফেরত আছে, ভ্যাট চলতি হিসাব করতে বলেছে, যেটি সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এই তথ্যের আলোকে আমরা এখন ক নাম্বারের সমাধান করব। ক্রয় ভ্যাট নির্ণয় করতে বলেছে। তো ক্রয় ভ্যাট সংক্রান্ত যে লেনদেনগুলি ছিল, আমি উপরে কয়েকটা ভ্যাট সংক্রান্ত লেনদেন চারটা ছিল, চারটা লেনদেন উপরে নিয়ে এসে রাখলাম। এবং এইখানে নিট ক্রয়ের উপর মূলত ভ্যাট ধরতে হয়। আমাদের যদি ভ্যাট নির্ণয় করতে বলে তাহলে এখানে মোট ক্রয় কত টাকা? 50,000 টাকা। আর ফেরত দিয়েছি কত টাকা? 4,000 টাকা। 50,000 থেকে 4,000 টাকা বিয়োগ করলে 46,000 টাকা হয়। এই 46,000 টাকার উপরে ভ্যাট নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ক্রয় ভ্যাট নির্ণয় করার সময় ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, পণ্য উত্তোলন বাদ যাবে, আরো যদি ক্রয় সংক্রান্ত কোনো কিছু থাকে যোগ বিয়োগ করার, আবার অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। সবকিছু যোগ বিয়োগ করার পরে যে নিট ক্রয় তার উপর ভ্যাট ধরতে হয়, এটা নিয়ম। তো আমরা প্রথমে তাহলে আমরা এখানে লিখলাম ভ্যাট সহ ক্রয় 50,000, 55 টাকা প্রশ্ন দেওয়া ছিল। এখান থেকে বাদ ক্রয় ফেরত, এই যে এটা 4,000 টাকা। তাহলে এই 50,000 থেকে 4,000 বিয়োগ করলে হবে আমাদের এখানে 46,000। এটা হচ্ছে নিট ক্রয়, এটা হচ্ছে নিট ক্রয়। বাট এটি কিন্তু আমাদের এই যে ভ্যাট নির্ণয় করতে বলেছে, এটা কিন্তু ভ্যাট না, এটা নিট ক্রয়। এখন এইটার উপরে ভ্যাট ধরবো কিভাবে, লক্ষ্য করি। এই যে ক্রয় ভ্যাট সমান এটা ইন্টু গুণ উপরে 15, নিচে 115। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 15 গুণ 115 কেন হবে, তাই না? একটু ব্যাখ্যা দিচ্ছি। ভ্যাট মূলত 15% ধার্য করতে হয়। এখন এর মধ্যে ভ্যাটও আছে, ক্রয়ও আছে। তাহলে আমি যদি একটু ঐকিক নিয়মে যাই, যে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 115 টাকা হলে ভ্যাট 15 টাকা। ভ্যাট সহ পণ্য ক্রয় 1 টাকা হলে কত, আর এত টাকা হলে কত? তাহলে কিন্তু ফাইনালি এই সমীকরণটা তৈরি হবে। আমি যদি বলি ভ্যাট সহ পণ্য ক্রয় 115 টাকা সমান ভ্যাট 15 টাকা, 1 টাকা হলে কত হবে? 15/115। এত টাকা করলে কত হবে? তখন 15/115 দিয়ে গুণ হবে, তাই না? সেটা আমি এখানে সংক্ষেপে লিখেছি। 15% যেহেতু উপরে 15, দিয়েছি 115। 115 কেন হবে? ভ্যাটের টাকা সহ দিয়ে ভাগ হবে, কারণ এর মধ্যে ভ্যাটের টাকাও আছে। এইবার ক্যালকুলেটরে এটার সাথে উপরেটা গুণ করে নিচেটা ভাগ করব, তাহলে আমাদের টাকা হবে সম্ভবত এই 6,000। এটা হচ্ছে ভ্যাট। এখন আমাদের যদি বিক্রয় ভ্যাট বের করতে বলতো, তাহলে যে বিক্রয় পরিমাণ যেটি দেওয়া ছিল সেখান থেকে ফেরত বাদ দিয়ে বাকি টাকার উপরে এইভাবেই নির্ণয় করতাম, গুণ 15 ভাগ 115। অর্থাৎ ভ্যাট যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই যার মধ্যে ভ্যাট আছে সেটা গুণ 15 ভাগ 115। এটিকে আমরা কি খেয়াল রাখবো, যেহেতু 15%, তাই 15/115 হবে। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাট বের করার নিয়ম এবং ভ্যাট আমরা নির্ণয় করলাম। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খননে বলেছে প্রথম 4টি লেনদেনের জাবেদা করো। বাহ ভাই, এই যে 1 তারিখে একটা লেনদেন আছে, এইটা একটা, 2টা, 3টা, এই 25 তারিখ পর্যন্ত এই কটা লেনদেনের জাবেদা করতে হবে। এই কটা লেনদেন, 4টা লেনদেনের জাবেদা হবে। যাই সমাধানের চেষ্টা করি। ওই 4টা লেনদেন আমি উপরে নিয়ে এসে রাখলাম, আমি নিচে জাবেদা করব। কিন্তু উপরে এই প্রশ্ন এখানে রাখলাম 1 তারিখ আর 2 তারিখ, ওইদিকে রাখলাম 10 তারিখ আর 25 তারিখ। যেগুলো জাবেদা করতে বলেছে সেগুলো উপরে রাখলাম, ওখান থেকে আমরা এখন জাবেদা করব। আচ্ছা, জাবেদার শর্ত এইভাবে অঙ্কন করতে হয়, আমরা তো সবাই জানি, তাই না? এর মধ্যে লিখব তারিখ, এবং প্রথমে বসির নগদ 30,000 টাকা ও 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, পণ্য দ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে নগদান হিসাব ডেবিট এই 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, আর এই দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো নগদে এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটাকে যদি প্রারম্ভিক মজুদ পণ্য লিখতাম আমরা যদি আগের ব্যবসা হতো, তা কিন্তু না, এটা নতুন ব্যবসা শুরু করেছি, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। ঠিক আছে, তো যাই হোক, এইবার পরের তারিখে বলছে বাকিতে পণ্য ক্রয় 50,000 টাকা, যার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ভ্যাট এবং ক্রয় একসাথে জাবেদা করবো, ভ্যাট সহ ক্রয়ের জাবেদা। ভ্যাট সহ ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতে বলেছে পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যাই সমাধানের চেষ্টা করি। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর এই প্রদেয় হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, জাবেদা বুঝতে পারলাম, কিন্তু টাকা লিখলাম কিভাবে? এটা একটা প্রশ্ন, তাই না? এবার আমি টাকাটা বুঝিয়ে দিচ্ছি। টাকা লেখার নিয়ম হচ্ছে এখানে কত টাকা আছে? 50,000। এটা হচ্ছে ক্রয় এবং ভ্যাট দুইটার যোগফল, মোট 50,000। এর মধ্যে ক্রয়ও আছে, ভ্যাটও আছে। এই টাকাটা প্রথমে আমরা এই প্রদেয় হিসেবে ঘরে লিখলাম, কারণ উনি এই টোটাল টাকাটাই আমার কাছে পাবে। ওনাকে ভ্যাটের টাকাও দিব, ক্রয়ের টাকাও দিব, পরে উনি ভ্যাট সরকারি কোষাগারে জমা দিবে। আচ্ছা, আমরা এবার ভ্যাট বের করবো কিভাবে? এই 50,000 গুণ 15 ভাগ 115। আমি আবার বলছি, এই ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই 50,000 গুণ 15 ভাগ 115। তাহলে এই টাকাটা হবে। কিছুক্ষণ আগে গুণ 15 ভাগ 115 কেন হবে বলেছি, এই টাকাটা হবে। এখন এটার সাথে এই ভ্যাটের টাকা বিয়োগ করে বাকি ক্রয়ের টাকা হবে। আবার বলছি, প্রথমে এটা লিখবো, আগে এই দুটো লিখবো না। এটা লেখার পরে এটার উপরে গুণ 15 ভাগ 115 দিয়ে এটা পাবো, এবার এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবো। এটা হচ্ছে ভ্যাট সহ ক্রয়ের জাবেদা। এবার আমাদের এই দুটো করবো। বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয়ের মধ্যেও কিন্তু ভ্যাট আছে, তো বিক্রয়ের মধ্যেও যেহেতু ভ্যাট আছে, তো ভ্যাট সহ পণ্য বিক্রয়ের জাবেদা হচ্ছে নগদে না বাকিতে। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট সম্পূর্ণ টাকাটা 70,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এখন টাকা কিভাবে হলো? এই যে প্রাপ্য হিসাব 70,000 টাকা, এইটা গুণ 15 ভাগ 115 দিয়ে এটা হবে। তারপর এই টাকা থেকে এটা বাদ দিয়ে বাকি টাকা এখানে লিখব। আবারও বলছি, প্রাপ্য হিসাবে তো মোট টাকাটা লিখবো, আর ভ্যাট চলতি হিসাবে লিখবো এইটা গুণ 15 ভাগ 115 দিয়ে এই টাকাটা বের হবে। এবার এটা থেকে এটা বাদ দিয়ে ভ্যাট বাদে নিয়ে টাকাটা এখানে বলবে। সহজ। অর্থাৎ আমরা যখন ক্রয় করব তখন ক্রয় যেদিকে, ভ্যাট চলতি হিসাব সেদিকে। যখন ক্রয় করা যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, তাই না? তাহলে ক্রয় করার সময় ক্রয়ের সাথে ভ্যাটটাও ডেবিট হবে। আবার বিক্রয়ের জন্য যখন ভ্যাট লিখবো, বিক্রয় যেদিকে ভ্যাটও সেদিকে। বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয়ের সাথে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। মনে রাখা সহজ করার জন্য আমি আবার বলছি, ক্রয়ের সময় ক্রয় যেদিকে, ভ্যাট সেদিকে। বিক্রয়ের সময় বিক্রয় যেদিকে, ভ্যাট সেদিকে। বিক্রয় ক্রেডিট, ভ্যাট ও ক্রেডিট। বিষয়টি খেয়াল রাখবো কিন্তু। এবার লাস্টে ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে এখন আমাদের ফেরতের জাবেদা কি? ফেরতের জাবেদা প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, এই সম্পূর্ণ 4,000 টাকা লিখবো। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখানেও টাকা কিভাবে হলো বলি। জাবেদাটা হচ্ছে, আচ্ছা ভ্যাট যদি না থাকতো তাহলে ক্রয় ফেরতের জাবেদা কি হতো? প্রদেয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এটা করতাম। আর যেহেতু ভ্যাট আছে তাহলে ক্রয় ফেরত যেদিকে, ভ্যাট চলতি হিসাবে সেদিকে। খেয়াল রাখবো কিন্তু, ক্রয় ফেরত যেদিকে, ভ্যাট চলতি হিসাবে সেদিকে। টাকা কিভাবে লিখবো? টাকা লিখবো এই যে টাকাটা দেওয়া আছে এখানে, এটা এখানে লিখবো। এবার এইটার উপরে গুণ 15 ভাগ 115 দিয়ে যেটা হবে সেটা ভ্যাট চলতি হিসাবে লিখবো। তারপরে এখান থেকে এইটা বিয়োগ করে বাকি টাকাটা পাবো, ভ্যাট বিয়োগ করে বাকি টাকাটা পাবো। এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। গণনে বলেছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তার মানে কি, আমাদের ভ্যাট চলতি হিসাব প্রস্তুত মানে ভ্যাট চলতি হিসাব নামে একটি খতিয়ান করব। চলমান জের ছকে করতে পারি।
চলমান ঝেড় ছকে যদি ভ্যাট চলতি হিসাব করি, তো আমি এই যে একটা কাজ করলাম, আমাদের এখানে ভ্যাট সংক্রান্ত জাবেদা ছিল 2 তারিখ, 10 তারিখ, 25 তারিখ, 3টা জাবেদা ছিল ভ্যাট সংক্রান্ত। সাথে আরো 2টা ভ্যাট আছে, 28 তারিখের সাথেও আছে, 30 তারিখের সাথেও আছে। এই 2টা জাবেদা করি নাই, কিন্তু ওই 2টো লেনদেন নিয়ে এসেছি, কারণ ওই 2টার সাথে ভ্যাট চলতি হিসাবে সম্পর্ক, সেই জন্য আমরা এখন কি করব, এই তথ্যের আলোকে খতিয়ান করব। ওর উপরে একটু রাফ, কিছুক্ষণ আগে আমরা জাবেদা করলাম না, ওই জাবেদা এগুলি, এই জাবেদা দেখে ভ্যাট চলতি হিসাব তৈরি করবো। এই আবার এখানে এই জাবেদা ছাড়া আরো 2টা লেনদেন আছে, 28 তারিখ, 30 তারিখ, ওই 2টা তো জাবেদা করি নাই, ওইগুলোর সাথে ভ্যাট চলতি হিসাবে সম্পর্ক আছে। যাই হোক, এখন আমরা লিখবো খতিয়ানের ঘর টেনেছি, খতিয়ানের ঘর তো পারি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট, খতিয়ানের সব তো আমরা নিশ্চয়ই পারি, তাই না? হ্যাঁ পারি, যারা আমরা খতিয়ান চলমান করেছি তারা না জানলে শিখে নিব, বারবার প্র্যাকটিস করে। এবার তারিখ লিখব, জানুয়ারি 2 তারিখে, ভালো করে লক্ষ্য করি, এইখানে ভ্যাট চলতি হিসাব ডেবিট আছে 6522 টাকা। এই যে ভ্যাট চলতি হিসাবে ডেবিটের টাকাটা, ওটা ভ্যাট চলতি হিসাবে ডেবিট দিকে লিখবো, নাম লিখবো এই বিপরীত নামটা। এখন এর উপরেও নাম আছে, নিচেও নাম আছে, তো কোন নামটা লিখবো? আমরা যখন খতিয়ানে ডেবিটে টাকা লিখবো, তখন এই ক্রেডিটের নামটা লিখবো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব নাম লিখে ভ্যাট চলতি হিসাব যেহেতু করছি, তো ভ্যাট চলতি হিসাবে যত টাকা আছে তত টাকা লিখবো। এবার এটা ডেবিটে বসেছে, জেরে ডেবিটে লিখে দেবো, ঝামেলা শেষ। একটা হলো, এইটা হলো, ওকে। এবার এখান থেকে আবার ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, তাহলে ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো ডেবিটেরটা, তারিখ লিখবো 10 তারিখ। ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, ক্রেডিটে, এই ক্রেডিটে নাম লিখবো ডেবিটেরটা, ডেবিটেরটা প্রাপ্য হিসাব। ডেবিটের নাম লিখে ভ্যাট চলতি হিসাবে টাকা যেদিকে আছে সেদিকে লিখবো, 9130 টাকা এইখানে ক্রেডিটে। এখন জেরে কোথায় লিখবো? অনেক শিক্ষার্থীকে করে এটা ডেবিটে লেখে, এটা ক্রেডিটে লেখে, না, এরকম করা যাবে না। চলমান জের ছকে চলতে চলতে জের হবে। তাহলে আমরা এখন কি করবো, এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব, বিয়োগ করলে ক্রেডিট বড়। আবারও বলছি, ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করব, বিয়োগ করলে ক্রেডিট বড়। যত টাকা বেশি, দুইটার পার্থক্য ক্রেডিট দিকে লিখবো। কেন ক্রেডিট দিক লিখবো? দুইটার পার্থক্য ক্রেডিট বড়, সেই জন্য। এটা হচ্ছে, এটা হচ্ছে, আবার এখানেও ভ্যাট চলতি হিসাব আছে, আবার ভ্যাট চলতি হিসাব, এখানেও কিন্তু ক্রেডিট। এখানে আমরা কয় তারিখ দিব? 25 তারিখ। 25 তারিখ দিয়ে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। এখন ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো ডেবিটেরটা, প্রদেয় হিসাব। আবার বলছি, ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, ক্রেডিটে টাকা লিখবো, ভ্যাট চলতি হিসাবে ক্রেডিটে নাম লিখবো ডেবিটেরটা, প্রদেয় হিসাব। কত টাকা? 512 টাকা। ভ্যাট চলতি হিসাবে যা আছে সেটা লিখবো, ভালো করে লক্ষ্য করি। এবার এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হয়। ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় সেই দিকে লিখতে হবে, সেটা খেয়াল রাখবো। এটা এটা যোগ করে এনে লিখবো, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে। ওকে, এখন আমরা আমাদের খ নাম্বারে যে জাবেদা করতে বলেছিল, 4টা জাবেদা, তার মধ্যে প্রথম জাবেদাটা যে মূলধন সংক্রান্ত, ওখানে ভ্যাট ছিল না, ওটা আমরা আনি নাই। বাকি 3টা জাবেদার সাথে ভ্যাট যুক্ত ছিল, আমি জাবেদা দিকে দিকে ভ্যাট চলতি হিসাবে লিখেছি। এখন আরো 2টা লেনদেন আছে, সেগুলো ভ্যাটের সাথে যুক্ত। যেমন 28 তারিখ জাবেদা করতে বলেনি, কিন্তু এর মধ্যে ভ্যাট আছে। কি বলেছে? ভ্যাট সহ বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আবারও বলি, বিক্রয় ফেরত ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট, সেজন্য ডেবিট দিকে টাকা বলবে, আর প্রাপ্য হিসাব ক্রেডিট, ক্রেডিটের নামটা লিখবে প্রাপ্য হিসাব, আর ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা বলবে। কারণ বিক্রয় ফেরতের সময় জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। বারবার বলছি কিন্তু, ভ্যাট চলতি হিসাব ডেবিটটা ডেবিটে টাকা লিখবো। প্রশ্ন হচ্ছে কত টাকা লিখবো? 8000 টাকা? না, 8000 টাকা লেখা যাবে না। 8000 টাকার মধ্যে যত টাকা ভ্যাট তত টাকা। নিয়মটি হচ্ছে 8000 গুণ 15 ভাগ 115। 8000 গুণ 15 ভাগ 115 কত টাকা দেখতে হবে। ক্যালকুলেটরে করবো, করে ডেবিট দিকে লিখবো।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ডেবিট দিকে কেন লিখলাম, এখানে অনেক শিক্ষার্থী বিশেষ করে বুঝতে প্রবলেম হতে পারে। আরেকবার বলছি, এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ভ্যাট চলতি হিসাব ডেবিট, তাই ডেবিট দিকে টাকা লিখেছি। আর ডেবিটে টাকা লিখলে ক্রেডিটের নাম লিখতে হয়, প্রাপ্য হিসাব। আবার জেরের ঘরে লিখবো। এখন এটা ক্রেডিটে জের আছে, আবার এটা ডেবিট। ডেবিট ক্রেডিট বিয়োগ করে যে দিক বড় সেই দিকে লিখতে হবে। তাহলে 3000 থেকে এটা বিয়োগ করলে ক্রেডিটই বড় হবে। 3000 থেকে 3130 টাকা থেকে এটা বিয়োগ করলে ক্রেডিট দিক বড় হবে, এটা লিখবো এদিকে, যেটা বড় সেদিকে। ওকে, এইবার সবার শেষে বলেছে কি ভ্যাট চলতি হিসাব যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। তার মানে কি, আমরা ভ্যাট চলতি হিসাব যোগ বিয়োগ করে 2087 টাকা পেলাম, এই টাকাটা আমার কাছে আছে। ক্রেডিট জের মানে কি দায়, প্রদেয় ভ্যাট, ওই টাকাটা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে। তাহলে গভর্নমেন্টকে দিতে হলে জাবেদা হবে এই ভ্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব বা নগদান হিসাব ক্রেডিট, যাই বলি না কেন। এই যে সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হবে না, সরকারি কোষাগারে ভ্যাট জমা দেওয়া হলো, এটা জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে জাবেদাটা কি, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমি লিখবো নগদান হিসাব। কেন নগদান হিসাব লিখবো, এটার জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ভ্যাট চলতি হিসাবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো নগদান। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত, টাকা যেটা আছে ওইটা 2087 টাকা, ওই টাকাটা সরকারকে দিয়ে দিব। কেন দিয়ে দিব, এই প্রশ্নে বলেছে তাই। এবার এটা যদি দিয়ে দিই, এটা ক্রেডিট, এটা ডেবিট, ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে শূন্য হবে। তার মানে কি, আমার পকেটে ভ্যাটের টাকা নাই, গভর্নমেন্টকে আমি দিয়ে দিলাম, এই যে এইখানে শোধ করে দিলাম। তার জন্য জাবেদা হবে ভ্যাট পরিশোধ করা হলো, ভ্যাট চলতি হিসাবে জের পরিশোধ করা হলো, তার জন্য জাবেদা ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভ্যাট চলতি হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো নগদান। টাকা হবে যে ব্যালেন্স আছে ওইটা, ওই টাকাটা সম্পূর্ণ আমি পকেটে ছিল, ব্যালেন্স ছিল, গভর্নমেন্টের কে দিয়ে আমার দায় মুক্ত হলাম। এইভাবে আমি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করি এখন তোমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।